অনুবাদ সাহিত্য যে ভাষায় যত স্ট্রং, সে ভাষার পাঠক তত স্ট্রং তোকে বুঝতে হবে। সাহিত্য একাডেমি নিয়মিত আসতো, মনে আছে, কিন্তু এখন আসে না। এই বইয়ের ভবিষ্যৎ খুব যে ভালো তা নয়। এরকম লন্ডনেও আমি শুনেছি বহু বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। পাঠক তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, আমি মনে করি সেখানে একটা বিশাল বড় খাপ দিতে হয়ে গেছে আমাদের। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, ভাষার একটি বিশাল বড় উপাদান, সেগুলো বাতিল হয়ে যায় এদের থেকে, লেখাগুলো থেকে। রাইটার হিসেবে যখন সে দেখতে পাচ্ছে যে তার বই পাইরেটেড হচ্ছে, 10 টাকায় বিক্রি হচ্ছে, সে তখন কি ভাবে? ভালো সাহিত্যিককে যদি বাঁচিয়ে রাখতে হয়, তার দায় পাঠককেও নিতে হবে। তার দায় পাঠককেও নিতে হবে। আমি পাঠকের কথাটাও ভাবি, প্রকাশকের কথাটাও ভাবি। প্রকাশককে বলি তুমি জাল যাতে না হয় সেই ব্যবস্থা করো, পাঠককে বলি তুমি চুরি করতে পারলে চুরি করো, যাতে ধরা না পড়ো। এটা একটা প্যারাডক্স। হ্যাঁ, এটা একটা প্যারাডক্স। ভবিষ্যতের একটা সাহিত্যিকদের ব্যাচ, এটা বলতে পারিস। মালদায় লিটিল ম্যাগাজিন মেলাটা যে প্রথম হলো, সেটা পুরস্কারে বসেই আমরা সবাই ঠিক করেছিলাম। 2025 সাল, আমাদের সবার হাতে এখন ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। কোনো একটা মানুষ বই কেন কিনতে যায়? যত রকম ভাবে বইকে পৌঁছে দেওয়া যায়, সেটা বইয়ের পক্ষে ভালো, পাঠকের পক্ষে ভালো, সভ্যতার পক্ষেই ভালো। কারণ শাসকরা জানে যে বই যত বেশি পড়বে তত শাসকের কথা কম মানবে। সুযোগ থাকে তোমার কাছে যে কোনো 5টি বই তুমি তোমার কাছে রাখতে পারবে মানব জাতির জন্য, কি কি হবে এবং কেন? এই বই তো অনেক পড়লেন, এবার দেখুন তো এই বইগুলো কেমন লাগে। নতুন পাঠকরা আসুন, আমরা সবাই মিলে পুরস্কারকে আমাদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। আমি কি বলবো, পশ্চিমবঙ্গেও এরকম দোকান, যে দোকানে এত অন্যরকম ভিন্ন স্বাদের বই, এত সিরিয়াস বই, এবং সেখানে নিয়মিত একটা পাঠ চর্চা, সাংস্কৃতিক চর্চা হচ্ছে, এরকম গোটা পশ্চিমবঙ্গেই এর আগে সেভাবে হয়। জনপ্রিয় সাহিত্যটার প্রচারের ক্ষেত্রে আমার একটু দ্বিধা থাকে। এই যে বিভিন্ন পত্রপত্রিকায় যে রোববারের গল্প, রোববারের যে লেখাগুলো, ফিচার ধর্মী যে লেখাগুলো বেরোয়, এইগুলো না পাঠকের রুচি খারাপ করে। যদি তুই কোনো একটি সংলাপে তুই এমন একটা খিস্তি বসিয়ে দিলি, সম্পাদক তোকে ফোন করে বলবে এটা আপনাকে বাদ দিতে হবে, অর্থাৎ রক্ত মাংসের যা কিছু তারা বাতিল করে দেয়। কত একটা কসমেটিক সাহিত্য গড়ে তোলা হয়েছে। আমার এরকম হয়েছে যে আমি ব্লক করেছি একজন লেখককে, তার অসভ্যতার জন্য আমি ব্লক করেছি, আচ্ছা, কিন্তু তার বইটি আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি কিন্তু বইটি নির্দ্বিধায় প্রচার করেছি, কারণ বই থাকাটা জরুরি, পুরস্কার থাকাটাও জরুরি। নমস্কার প্রীতম দা। একই সাথে তুমি একজন টিচার। সুপ্রভাত। সুপ্রভাত। তুমি একজন টিচার, তার সাথে একজন বই প্রেমী, পাঠক এবং কবিও। কোন পরিচয়টা দিয়ে তোমাকে যদি ডাকা হয় তুমি সবচেয়ে বেশি খুশি হও? কোনোটাই তো কোনোটার থেকে আলাদা নয়, বল। মানে বিভাজন করা এইভাবে তো যায় না যে আমি এই সময়টাই কবি, আমি এই সময়টাই একজন শুধু পাঠক, এই সময়টা একজন শিক্ষক, সবটাই একসাথে কোথাও না কোথাও জড়িয়ে থাকে। আমি আলাদা করে কোনোটাকেই খুব বেশি গুরুত্ব দিই না। তিনটে একসঙ্গেই থাকে, তিনটেকে নিয়েই আমার চলা। যখন আমি বইয়ের একজন পাঠক, তখনও আমি কোথাও না কোথাও একজন লেখকের দৃষ্টি থেকেই সেই বইটা হয়তো পড়ছি। পড়ার একটা নির্দিষ্ট রূপ থাকে। যখন পড়াচ্ছি তখনও কোথাও না কোথাও আমার নিজের কবিসত্তা জাগরুক থাকে, যাতে আমি আমার দেখার উপলব্ধি দিয়ে ছেলেমেয়েদের সামনে আমার কথাগুলো তুলে ধরতে পারি। সুতরাং পরিচিতির দিক থেকে আমি আমার কেউ প্রীতমদা বলে, কেউ প্রীতম স্যার বলেন, কেউ প্রীতম বলেন, তাতে আমার কোনো কিছু এসে যায় না। আমি সবটা নিয়েই প্রীতম। সবটা নিয়েই প্রীতম। আর তোমার যে এই বইয়ের দোকান বলি বা একটা লিগেসি বলি বা একটা লাইব্রেরি বলি, পুনশ্চ, সেই পুনশ্চর সাথে যে তোমার সম্পর্ক, সেটা তৈরি হওয়ার জার্নিটা যদি একটু তুমি শেয়ার করো। পুনশ্চেরটা আমার কাছে একটা হঠাৎ পাওয়া জাদুকাঠি বলতে পারিস। পুনশ্চের সাথে আমার দূর দূরান্তের সম্পর্ক হবে কখনো ভাবিনি। আমি পাঠক, বহুদিন ধরে পড়াশুনো করি। আমার পড়াশোনার গল্পটাও খুব অন্যরকম। আমরা খুব নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে এসেছি। খুব মানে দারিদ্র্য সীমার নিচের যে গন্ধ, সেটা আমাদের গায়ে লেগে থাকে। আমার বাড়িতেই এক জেঠিমা ঠোঙা করতেন। আগেকার দিনে ঠোঙার প্রচলন ছিল, তোরা জানিস। তোরা যে প্রজন্মে, যখন ঠোঙাটা উঠে গেছে, প্রায় উঠে গেছে। এখন সবই কিছু হ্যাঁ, প্লাস্টিকের রূপান্তরিত প্লাস্টিক হয়ে উঠে গেছে। গেছে এখন। তো সেই ঠোঙা করবার জন্য জেঠিমা প্রচুর বই আনতেন। আচ্ছা। সেই বইগুলো পুরনো বই অবশ্যই। তার মধ্যে প্রচুর
ম্যাগাজিনগুলো থাকতো, শুকতারা, চাঁদ মামা, দেশ পত্রিকা, নবকল্লোল, আবার স্কুলের বই, ইতিহাস, ভূগোল, বিশাল একটা স্তূপ থাকতো একটা ঘরে। হয়তো প্রথম, এখন আর মনে পড়ে না, হয়তো প্রথম প্রথম ওই চাঁদ মামা এইগুলো থেকেই শুরু হয়েছিল। কিন্তু আমার মনে পড়ে ওইখান থেকেই কোনো রহস্যের বই, শরৎচন্দ্রের বই, ওগুলো আমি বেছে 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 নিয়ে পড়তাম। এই পড়াটা আমার কিন্তু পরবর্তীকালে থেকে গেছে। যখন আমি টিউশন করছি, সেই টিউশনের পয়সা বাঁচিয়ে বই কেনাটা আমার একটা নেশা। মানে একটা আমার রক্তের ভেতরেই ঢুকে গেছিল। তো এই করতে করতেই এগোতে এগোতে আমার এমন একটি পরিবারে বিয়ে হলো, যেই পরিবারেরও বই সংক্রান্ত একটা টান রয়েছে। মানে ব্যাপার রয়েছে। কারণ আমার শ্বশুরমশাই এর 40 বছরের বইয়ের ব্যবসার সঙ্গে আচ্ছা সংযোগ আছে। আচ্ছা। তিনি বইটা খুব ভালো বোঝেন। বালুরঘাটে তাদের দোকান ছিল, অন্নপূর্ণা বুক হাউস। তো সেই সূত্রেই পুনশ্চের যে কর্ণধার যারা বা পুনশ্চের মালিক যারা, তাদের সাথে আমার শ্বশুর মশাই এবং তাদের পরিবারের খুব আত্মিক সম্পর্ক। রক্তের সম্পর্ক একরকম, তার থেকেও বেশি এই সম্পর্কটা আমি লক্ষ্য করেছি আমার এই 11 বছরের বিবাহিত জীবনে। আমি দেখেছি পুনশ্চ পরিবারের সঙ্গে এই পরিবারের সম্পর্ক এত গভীর আত্মীয়তায় আবদ্ধ। ফলে শ্বশুরমশাইয়ের মধ্যে সবসময় একটি স্বপ্ন ছিল যে তিনি একটা ভালো বইয়ের দোকান করবেন, যেই বইয়ের দোকানটা স্কুল পাঠ্য বইয়ের হবে না। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন থেকেই শুনতে পাই যে ওপরে যেটা এখন ডোমিনোজ আছে, সেই ডোমিনোজটা বড় করে একটি বইয়ের দোকান হবে। আচ্ছা। এটা শ্বশুরমশাইয়ের ইচ্ছে, কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। তো 2015 সালে পুনশ্চর একটি শাখা হলো শিলিগুড়িতে। সেই উদ্বোধনে আমি, আমার স্ত্রী আর শ্বশুরমশাই গিয়েছিলাম। ওই যে সন্ধেটা, ওরকম একটা সুন্দর বইয়ের দোকান যেখানে শুধুমাত্র সাহিত্যকেন্দ্রিক বই, কোনো স্কুল পাঠ্য বই নেই, দেখে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের মনে হয়েছিল যে এরকম একটা মামলাই করতেই পারি। না, আবার ইচ্ছেটা কোথাও একটা ফিরে হ্যাঁ, পাওয়া। ফিরে পেলেন, তিনি ফিরে পেলেন। এবং কাকুরও ইচ্ছে ছিল যে পুনশ্চ যেমন আনন্দের আউটলেটগুলো বিভিন্ন জায়গায় হচ্ছিল, পুনশ্চেরও এরকম হোক। আর মালদাতে যেহেতু মানে শ্বশুরমশাইয়ের বাড়িতেই অনেকগুলো জায়গা আছে, এই জায়গাটাও আমাদের শ্বশুরবাড়িতেই, জানি সেটা তোরা। তো তখন ইচ্ছেটা এত তীব্র হলো যে আসার পরই মনে আছে এটা শুরু হলো ভাবা যে করতেই আমরাও হবে। করতে পারি। তারপর থেকে 16 সালের শেষ দিক থেকে কাজ শুরু হলো। 2017 যে 25শে বৈশাখ, আচ্ছা। সেই দিনে এটার উদ্বোধন হয়েছিল। আমি তখন টিউশন পড়াই, একসঙ্গে স্কুলও করি। কিন্তু সত্যি কথা বলতে কি, সন্ধ্যের পর আর কিছুতেই আমার টিউশনে মন বসছে না, কিছুতেই মন বসছে না। স্কুলটা করে নিচ্ছি ঠিকই আছে, কিন্তু সন্ধ্যের পর আমার বারবার মনে হচ্ছে আমি গিয়ে দোকানটাতে যদি বসতে পারতাম। আর প্রথম প্রথম কী হতো, এরকম একটা ব্যাপার মালদাতে, গোটা উত্তরবঙ্গের মধ্যে, আমি কি বলবো পশ্চিমবঙ্গেও এরকম দোকান, যে দোকানে এত অন্যরকম ভিন্ন স্বাদের বই, হুম। এত সিরিয়াস বই, এবং সেখানে নিয়মিত একটি পাঠচর্চা, সাংস্কৃতিক চর্চা হচ্ছে, এরকম গোটা পশ্চিমবঙ্গেই এর আগে সেভাবে হয়নি। হয়নি। পাঠক তৈরির ক্ষেত্রে তোমার বা পুনশ্চের ভূমিকাটা কোথায়, বিশেষ করে মালদা কেন্দ্রিক যদি আমি বলি? পাঠক ছিলই, পাঠক সব জায়গাতেই থাকে। যখন পুনশ্চ ছিল না, তখন লাইব্রেরিগুলোর মাধ্যমে পাঠক ছিলই। পুনশ্চের যেটা আমি মনে করি বড় দিক পুনশ্চের, সেটা হচ্ছে পুনশ্চ সিরিয়াস সাহিত্যটাকে
অনেক বেশি প্রমোট করার চেষ্টা করেছে। আচ্ছা। আমরা এখানে বসে বা আমার যারা প্রোফাইলটা চেক করবে তারা দেখতে পারবে যে জনপ্রিয় সাহিত্যটার প্রচারের ক্ষেত্রে আমার একটু দ্বিধা থাকে। কারণ আমার মনে হয়েছে জনপ্রিয় সাহিত্যের যে বিপুল বাজারটা, সেই বাজারটা তৈরি আছে। হুম। সেই বাজারটার জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। পুনশ্চের বা পুনশ্চের মতো কোনো দরকার নেই। প্রতিদিন প্রত্যেক রবিবারে বাঙালি পাঠক আনন্দবাজারের পেজ বা বিভিন্ন পত্রিকার পেজ খুলে তাদের যা পড়ার পড়ে নেয়। কিন্তু আমার মনে হয়েছে যে, যে সাহিত্য মধ্যে এই জনপ্রিয়তার উপাদান নেই, অথচ যে সাহিত্যর মধ্যেই রয়েছে বাংলা সাহিত্যের মূল বা আসল দমটা, হুম। সেটা এই বাজার গোষ্ঠী বা মানে পত্রিকা গোষ্ঠী তুলে ধরে না। আমার বা আমাদের যে বন্ধু গোষ্ঠী যারা পুরুষচে নিয়মিত আড্ডা মারেন, এবং সেই গোষ্ঠী দূর দূরান্ত থেকে, এরকম নয় শুধু মালদা শহরের, জলপাইগুড়ি থেকে অভিষেক আসছে, কখনো কখনো বালুঘাট থেকে সোহেল আসছে, কখনো রায়গঞ্জ থেকে সুদীপ্তদা আসছে। আমরা দেখেছি যে এই যে যখন আমরা ধরে ধরে বা মানে সিরিয়াস লেখকদের বইগুলোর প্রচার করছি, তখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে এমন পাঠক তৈরি হচ্ছেন বা এমন পাঠক আসছেন যারা এতদিন বইগুলোর জন্য অপেক্ষা করেছিলেন। তারা নাম আচ্ছা। শুনেছেন হয়তো কোনো একটা আহ, পত্রিকায়, হয়তো তাদের কোনো একটা লেখা পড়েছেন বা তাদের সম্পর্কে কোনো আলোচনা শুনেছেন, কিন্তু বইগুলো সেইভাবে পড়ার সুযোগ পাননি। এবং তাদের সেই যে নতুন লেখকের বই বা সিরিয়াস লেখকের বইটা তুলে নিচ্ছেন, তখন কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি যে তারা খুশি হচ্ছেন। আচ্ছা। পুরুষের এই কাজটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ কাজ। পুরুষ বা পুরুষের সঙ্গে যারা আড্ডা মারেন, আমরা কিন্তু মনে কর তুই তপনকর ভট্টাচার্য বলে কারো নাম শুনেছিস, শুনিসনি। তুই না। দিবাকর ভট্টাচার্য বলে কারো নাম শুনেছিস, না। তুই শুনিসনি। আমরা কিন্তু নিয়মিত বা ইদানিংকালে সন্দীপ বন্দ্যোপাধ্যায়, আমরা কিন্তু নিয়মিত এদের নিয়ে চর্চা করি। মানে একটা নতুন লেখক। নতুন লেখক না, এরা বহু পুরনো লেখক, ওকে। কিন্তু এদের অসামান্য সব লেখা থাকা সত্ত্বেও এরা এদেরকে এদেরকে আমাদের জনপ্রিয় সাহিত্যের যারা প্রচারক তারা আমাদের সামনে তুলে ধরে না। কেন তুলে ধরে না, তোমার কি মনে হয় কারণ? বাজার। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি জানিস তো, মানে মজা হচ্ছে যে পাঠক তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, আমি মনে করি সেখানে একটা বিশাল বড় খামতি থেকে গেছে আমাদের। এই এই যে বিভিন্ন পত্রপত্রিকায় যে রোববারের গল্প, রোববারের যে লেখাগুলো, ফিচার ধর্মী যে লেখাগুলো বেরোয়, এইগুলো না পাঠকের আহ, রুচি খারাপ করে। আচ্ছা। কিন্তু সব কোথাও সব কথা বলছি না, সব বলছি না, অধিকাংশ তাই। কিন্তু কোথাও একটা গিয়ে বেশিরভাগ পাঠককে ধরে রাখতে এই বইগুলোর ভূমিকা হ্যাঁ, হ্যাঁ, রয়েছে। বেশিরভাগ পাঠককে ধরে রাখার জন্য, এবার বেশিরভাগ পাঠককে ধরে রাখার জন্য যে কোনো মানটা কমে বাজার যায়। কি করতে চাই, যে কোনো বাজার কি করতে চাই পাঠককে ধরে রাখার জন্য সহজভাবে কিছু পদ্ধতি নেই। মানে সেই মুনাফা অর্জনের জন্য যেটা করা হ্যাঁ, যায়। একদম। মানে এই 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 সাহিত্য গোষ্ঠীর যারা পৃষ্ঠপোষক, তারা কিন্তু চায় যে প্রচুর মানুষ তাদের লেখা পড়ুক। এবার প্রচুর মানুষ যেটা পড়ছে, তার মধ্যে মনে কর খুব গভীর চিন্তার, খুব গভীর দর্শনের, ভাষা নিয়ে খুব পরীক্ষা-নিরীক্ষার সুযোগ কি জায়গাটা তারা কম। দেয়? সুযোগ তারা দেয় না, কিছুতেই দেয় না। ফলটা কি হয়? এই যে সাহিত্য আনন্দবাজার একটা বিশাল গোষ্ঠী মনে কর, বা বর্তমানের একটা বিশাল গোষ্ঠী আছে, বিশাল পাঠক গোষ্ঠী আছে। তারা নিয়মিত এমন লেখা পড়ছে যে লেখাগুলো পড়ার পরই সেদিনই ফুরিয়ে যায়। আচ্ছা, সেটা কোনো ছাপ ছেড়ে যাচ্ছে না। যেটা কোনো ছাপ রাখছে না। এই যে ছাপ না রেখা, মনে কর তুই জাঙ্ক ফুড খাচ্ছিস, হুম। যেটা তার শরীরে কোনো পুষ্টি যোগায় না। সে এরকম এই লেখা দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন প্রচারিত হতে হতে এমন একটা জিনিস হয়ে গেছে যে মনে হয় অধিকাংশ পাঠক ভাবে এই 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 নির্দিষ্ট লেখাগুলোই হচ্ছে আসল লেখা। তার বাইরে যে এত বিপুল সংখ্যক মানে পরীক্ষা নিরীক্ষামূলক লেখা, যেখানে মানুষ
পশ্চিমবঙ্গ মানে তো কলকাতা না, পশ্চিমবঙ্গ মানে তো শুধু মধ্যবিত্ত নয়। হুম হুম যারা যে সকল লেখকের কথা তুই জানিস, যে সকল লেখকের নাম তুই জানিস, তাদের বই পৃষ্ঠা খুলে দেখলেই দেখবি তাদের মূলত লেখাগুলো হচ্ছে এই ড্রয়িং রুম সাহিত্য। দুপুরবেলার মানে বাঙালি মধ্যবিত্তের যারা ওরা জানে বাঙালি মধ্যবিত্তই পড়বে, হুম হুম তার বাইরে কিছু নেই। তারা যাতে তুই তুই রিলেট তুই করতে তুই পারে। তুই 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 দেখবি না আনন্দবাজারের কোনো লেখায় যে কালিয়াচকের কোনো সমস্যার কে গল্প হিসাবে স্থান পেয়েছে। হুম তুই দেখবি না আমরা পরিযায়ী কথাটাকে ঘৃণা করি যদিও, তুই দেখবি না যে শ্রমজীবী মানুষের কথা খুব তীব্রভাবে লেখা আছে। তারপর তো মানে মানে গোষ্ঠীগুলো তো পরীক্ষা নিরীক্ষার একটুকু সুযোগ রাখে না। তারপর মনে কর যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, হুম হুম ভাষার একটি বিশাল বড় উপাদান, সেগুলো বাতিল হয়ে যায় এদের লেখাগুলো। লেখাগুলো থেকে। যদি তুই কোনো একটি সংলাপে তুই এমন একটা খিস্তি বসিয়ে দিলি, সম্পাদক তোকে ফোন করে বলবে এটা আপনাকে বাদ দিতে হবে, এটা রাখা যাবে না। এটা অর্থাৎ রক্ত মাংসের যা কিছু তারা বাতিল করে দেয়। প্রথমে একটা কসমেটিক সাহিত্য গড়ে তোলা হয়েছে, যুগ যুগান্তর ধরে প্রায় তুলে তোলা হয়েছে। ফলটা হয়েছে কি, আজকে দাঁড়িয়ে এমন লেখক আনন্দ পুরস্কার পান যার বই লক্ষ লক্ষ বিক্রি হয়। বিক্রি হওয়াটাই তার একমাত্র মানদণ্ড। হুম যার সংখ্যা যত বেশি বিক্রি হ্যাঁ, হচ্ছে তার মানটা তত উঁচু তার হয়ে যাচ্ছে। আর পুনশ্চের কাজটাই হচ্ছে যে এর বাইরে গিয়ে একটা পাঠক তৈরি করা। কোথাও একটা লেখকদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো বলা যেতে পারে। না, আমাদের আমাদের ওই দায় নেই, লেখকদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের দায় না। আমাদের হচ্ছে ভালো লেখা। এরকম এরকম নাই যে কখনো কখনো আমরা দেখতে পেয়েছি যারা বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন, তাদেরও কিছু ভালো লেখা আছে। আমাদের যদি আম, সেটা চোখে পড়ে, কেউ যদি ধরিয়ে দেন, আমরা সেটাও পড়ার চেষ্টা করি। এরকম আচ্ছা নয়, কিন্তু দেখেছি সেটা মান এত কম, এত কম যে সেটার ধর্তব্যের মধ্যে আসে না। আচ্ছা আমাদের ওয়েলফেয়ারের কোনো ব্যাপার নেই, আমাদের সাহিত্য ভালো সাহিত্য। এরকম নয় যে একজন লেখক খুব অসুস্থ আছেন, তাকে আমরা আর্থিক সাহায্য করতে পারি, কিন্তু তিনি ভালো লেখাটাই তার কাছে আমার বিবেচ্য। বা খুব বড়লোক লেখক, পয়সা আছে, তিনি খুব খারাপ লেখেন, আমরা তাদেরকে ইয়ে করবো, সেরকম নয়। আমাদের হচ্ছে একটা লেখা, আমাদের মূলদণ্ডটা মানে মূল বিষয়টাই হচ্ছে লেখা। আমরা লেখা ছাড়া আর কিছুকে খুব গুরুত্ব দিই। আমার এরকম হয়েছে যে আমি ব্লগ করেছি হুম একজন লেখককে, তার অসভ্যতার জন্য আমি ব্লগ করেছি, আচ্ছা কিন্তু তার বইটি আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি কিন্তু বইটি নির্দ্বিধায় প্রচার করেছি, করে থাকি। কোনো একটা লেখক যার বই তোমার ভালো লেগেছে, যার লেখাগুলো তোমার ভালো লেগেছে, সে পুনশ্চ আসছে তার নতুন বই ছাপাতে, যেটা তুমি এখনো পড়োনি। আর কোনো একটা লেখক যার লেখাটা তুমি পড়েছো, সে হয়তো চর্চিত না, বাজারে তার নাম এখনো হয়নি বা নাম নেই, তার প্রথম লেখা যেটা তোমার ভালো লেগেছে, তুমি কাকে মানে বা পুনশ্চ কাকে সুযোগ দেবে? পুনশ্চ যদি পুনশ্চ প্রকাশক নয়, প্রথম কথা বলে রাখি, মানে পুনশ্চ প্রকাশক নয়, পুনশ্চ মূল প্রকাশনা নিশ্চয়ই। যদি প্রকাশকের দিক থেকে দেখতে হয়, এটাকে দুরকমভাবে আমি দেখব। প্রকাশককে ব্যবসা করে বেঁচে থাকতে হয়, সুতরাং প্রকাশককে দুটো দিকে দেখতে হয়। প্রকাশকের আবার একটা লোভ থাকে যে তার ঘর থেকে এমন একটি বই হোক, যার বা শত এমন একজন লেখক উঠে আসুন যে লেখা চিরকালের, বা যে লেখা এমন কিছু যা বহুদিন মানে থাকবে। আচ্ছা এটা যদিও বলা যায় না এইভাবে কোন লেখা থাকবে কোন লেখা থাকবে না, কিন্তু তবুও যারা ঠিকঠাক পাঠক তারা বুঝতে পারে এই লেখার মধ্যে এমন কিছু আছে যেটা আগে পড়েনি। এখন তুই যেটা বলছিস যে একজন জনপ্রিয় লেখকের বই ছাপবো আর না তুমি এই নতুন লেখকের বই ছাপবে, আমি আমি একটু অন্যরকমভাবে ভাববো। আমি আমি যদি প্রকাশক হই, আমি প্রথমে জনপ্রিয় লেখকের বইটা ছাপবো, কারণ সেটা আমাকে টিকে থাকতে সাহায্য সাহায্য করবে। করবে। এবং সেই টাকা থেকে যা আমি উপার্জন করব, বা সেই টাকা থেকে আমি দ্বিতীয় বইটা করব। বেশ বেশ। দ্বিতীয় বইটা করব দ্বিতীয় বইটা আমি জানবো যে এটা আমার ইনভেস্ট হয়ে থাকলো। তুমি কত বছর ধরে বই মেলাতে যাতায়াত করছো? মালদা বই মেলাতে আমি যাতায়াত করছি বছর 25 তো হবেই। 25 আমি তো বছর। শোন, আমাদের যে সকল পরিবার থেকে
আমি উঠে এসেছি, যে পরিবার থেকে আমি উঠে এসেছি, সেখানে বইমেলা টইমেলা খুব অবান্তর ব্যাপার, হুম। খুব অবান্তর ব্যাপার। মানে বইমেলায় গিয়ে বই ইয়ে করবো, হ্যাঁ দেখার জন্য গিয়েছি হয়তো, কিন্তু সেটা আর এখন মনে পড়ে না। প্রথম দিকে বইমেলা বোধহয় বৃন্দাবনী মাটিটাটে হয়েছে যখন, তখন স্কুল থেকে একবার দুবার গিয়েছি। কিন্তু পাঠক হিসাবে যেখানে আমি কিনতে পারবো, আমার নিজের পছন্দের বইটা কিনতে পারবো, সেটা ওই 2002-3 থেকেই আমি যাতায়াত করছি। শুরু হয়েছে। তুমি এত বছরের একটা টাইম স্প্যামের মধ্যে বই মেলার কালচারের বা প্র্যাকটিসের মধ্যে কি পরিবর্তন বর্তমানে দেখতে পাচ্ছ? বইমেলার পরিবর্তনটা শুধু বইমেলার পরিবর্তন না, গত 20-25 বছরে তো আমাদের চারপাশে অনেক কিছুই বদলে গেছে, হুম। অনেক কিছু বদলে গেছে। শুধু যদি বইমেলার কথা বলি, শুধু বইমেলায় যেটা বদল ঘটেছে সেটা হচ্ছে বইমেলায় খুব ভালো ভালো প্রকাশনা আসতেন, এখন আসেন না। আচ্ছা। এখন আসে না। এখন কলকাতার 3টে বড় প্রকাশনা আসে, দেজ, মিত্র ঘোষ, আনন্দ। আনন্দ খুবই কম সংখ্যক বই নিয়ে আসে, দেজের কিছু ভালো বই থাকে, মিত্র ঘোষেরও কিছু ভালো বই থাকে। আহ, চিরকালের বই দেজ এবং মিত্র ঘোষ থেকে আছে আছে, এটা স্বীকার করতে হবে। আনন্দেও কিছু আছে, কিন্তু এর বাইরে মজাটা হচ্ছে এদের বই সারা বছর গোটা পশ্চিমবঙ্গে পাওয়া পাওয়া যায়। যায়, মানে নতুন বই মেলা তো, নতুন কিছু নেই। হ্যাঁ বই মেলা তো আমার কাছে, কলকাতা বই মেলা তুই যদি যাস, দেখে তোর তুই আশ্চর্য হয়ে যাবি, ওরকম একটা যদি বই মেলা হতে পারে, অত সুন্দর গোছানো, এত এত ভিন্ন ভিন্ন স্বাদের বইয়ের প্রকাশনা নিয়ে যে একটা বই মেলা হতে পারে, আমি জানি না, আমার পৃথিবীর মানে অভিজ্ঞতা নেই। আশ্চর্য হয়ে গেছিলাম। সেখানে জেলার বইমেলাগুলো একদমই উল্টো, উল্টো চিত্র দেখতে পাবি। আমি মালদা থেকেই একসময় কিনেছিলাম আজকালের স্টল থেকে 3 খণ্ডের সন্দীপন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সমগ্র। সাহিত্য একাডেমি নিয়মিত আসতো, মনে আছে, কিন্তু এখন আসে না। শুধু কি অবনতির দিকেই গিয়েছে বইমেলাগুলো? অবনতি দিকেই গিয়েছে, অবনতি ওইভাবে আমি বলতে চাই না, অবনতি আর কি, এটা না মানে আসলে দৃষ্টিভঙ্গি পাল্টেছে। বেশ। এখন যেমন মালদা বইমেলাতে আমি দেখতে পাই যে বইয়ের দোকানের থেকে খাবারের দোকান বা অন্যান্য জিনিসের দোকানের সংখ্যা অনেক বেশি, যেটা আমার খুব খারাপ লাগে দেখতে। যে একটা বইমেলার মধ্যে ভেতরে অর্ধেক একটা সেকশন বইয়ের থাকছে আর অর্ধেক একটা সেকশন অন্যান্য জিনিস, যেটা অন্য একটা মেলা বা বই মেলার যে এসেন্সটা, সেটা কোথাও একটা গিয়ে আমার মনে হয় গিয়ে যে আলাদা হচ্ছে না। এটা এটা তো আমাদেরও একটা দাবি ছিল, যে বইমেলায় খাবার দোকান এত বেশি কেন, বা অন্যান্য দোকানে এত বেশি কেন। এবার খাবার দোকান বইমেলার মধ্যে বোধহয় ছিল না মালদায়, তুলনামূলক কম কম আগের ছিল, বছরের এবার তুলনায়। বাইরে ছিল। ব্যাপারটা না, আমি বলছি না এটা কোনো বিষয় নয়। মনে কর মালদা বইমেলাটা বেশ বড়, তো তাতে যদি 30% খাবার দোকান বা অন্যান্য দোকান থাকে তাহলেও অসুবিধে নেই, কিন্তু বাকি যা আসছে, তা কেমন প্রকাশনা আসছে সেটা কিন্তু এখানকার যারা দেখছেন তাদের দেখা উচিত। আমার মনে হয় যে যারা দেখছেন তাদের এই বিষয়ে জানাশোনাও কম। আরেকটা বিষয় আছে, মফস্বল শহরের বইমেলাগুলোতে না পাঠকের মূল লক্ষ্যটা থাকে ওই পরিচিত লেখকদের বইগুলো কিনে নেওয়া, হ্যাঁ। এবং সেটাতেও একটা বিশাল বড় ভূমিকা সেই পত্রিকা গোষ্ঠীগুলো আসে। সারা বছর ধরে যাদের নামগুলো দেখতে পাই পত্রিকার পাতায়, হুম, হুম। সেই বইগুলোই তারা মনে করে তারাই লেখক। তার বাইরে যা এই লেখকগুলো আছে তাদেরকে বই কিনতে চান না, কি হবে না, কেমন বই না হবে বই। মানে ফলে নতুন লেখক বা নতুন লেখা আবিষ্কার করার তাগিদটা কমে আসছে। একদম একদম, ফলে কি হয়েছে, মনে কর কখনো কখনো একজন দুজন অন্য রকম প্রকাশনা আসেন, আসেন না তা নয়, কিন্তু আমি দেখেছি তাদের ফিরে যাওয়ার সময় তাদের অভিজ্ঞতা ভালো নয়, কারণ মানুষ ওই যে পরিচিত নয়, অন্য রকম লেখা, পরিচিত নয় এমন লেখা পড়বো কেন। এটা না আছে কলকাতা বইমেলায়, কিন্তু এরকম বই তো আছেই, মনে করো পরিচিত লেখকের বই কিনতেই আসছে, তুই দেজের স্টলের সামনে, আনন্দের স্টলের সামনে লাইন দিয়ে ভিড় দেখবি, সেটা একটা দিক, সেটা আছে। সেখানে কোনো খুবই জনপ্রিয় লেখকের সই দিতে 200 জনের লাইন দেখতে পাবি, কিন্তু তার সাথেও কলকাতা বইমেলায় দেখবি এত ভিন্ন স্বাদের, অন্তত আমি গিয়ে হুম। যদি মনে করি একদিনে আমার পছন্দের 200টা বই কিনবো, কলকাতা বইমেলা থেকে কিনতে পারবো, কিন্তু মালদা বইমেলায় ইদানিংকালে আমি বই কিনতে পারি না, মানে বইটা তুমি পছন্দ করে তুলতেই পারো না। কিনতে পারি না, কিনতে পারি না, কারণ
মনে কর প্রথম কথা আমার দোকানে নিয়মিত বই আসতে থাকে, যেগুলো বই নতুন বই বেরোয়। তবুও সব বইকে আমি এনে উঠতে পারি, কিছু বইয়ের জন্য বইমেলার জন্য অপেক্ষা করে থাকি, কলকাতা বইমেলা, মালদা বইমেলার। দেখি পারছি না। হয়তো এরকম হয় যে বইটা আমার আছে, খুঁজে পাচ্ছি না, সেই বইটাই আবার কিনে আনলাম। হুম। তবে মালদায় ও, দুটো খুব ভালো প্রকাশনা হয়েছে, তার মধ্যে তন্ময়ের কথা আমি বলবো। তন্ময় ভালো কাজ করছে, তন্ময় খুব চেষ্টা করছে ভিন্ন স্বাদের বইকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার। হ্যাঁ, উড়ান আছে, উড়ানও ভালো কাজ করছে, ভিন্ন স্বাদের বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পাঠকের কাছে। আমরা তো আছি সারা বছর ধরে, আমরা চেষ্টা করি। মানে তুই খুব জেনে আশ্চর্য হবি যে লেখক গোষ্ঠীর একটি বড় অংশ, গোটা পশ্চিমবঙ্গের লেখক গোষ্ঠীর একটি বড় অংশ আমার থেকে বই নেয়, আচ্ছা। যারা ওই সিরিয়াস সাহিত্যের পাঠক। তারা কিন্তু অপেক্ষা করে থাকেন আমি নতুন কোন বইটার পোস্ট করছি। আচ্ছা, তো তোমার কথা অনুযায়ী যদি আমি বলি যে একটা প্রকাশকের ভূমিকা বর্তমান যুগে দাঁড়িয়ে, একটা প্রকাশকের ভূমিকা একটা সাহিত্যকে বেশিরভাগ বা মানসঙ্গত লেখক এই যারা বই পড়ছে রিডারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রকাশকের দায় কতটা, আর একজন যে লিখছে লেখকের দায় কতটা, বর্তমান সময়ের সাথে তুমি একটু ইতিহাসের সাথে তুলনা করেও আমাকে বলবে। দেখ, ও, ঐতিহাসিকভাবে এটা খুব সত্য, আমাদের বই বাজারটা কলকাতা কেন্দ্রিক, আগাগোড়াই, মানে আগাগোড়ায়। শুধু বই না, সমস্ত কালচারাল। হ্যাঁ, আমাদের আমাদের একটি একটি আমাদের অসুখ একটু বেড়ে গেলেই আমাদের কলকাতায় ছুটতে হয়, যেতে এটা হয়, আমাদের হ্যাঁ দুর্ভাগ্য। হ্যাঁ হ্যাঁ। গল্পকার শুভ্রদা বলেন যে, তোরা চিনিস শুভ্রদাকে, চিনিস, হুম হুম। শুভ্রদা বলেন যে গোটা পশ্চিমবঙ্গে একটাই শহর, কলকাতা। তো এটা আমাদের ক্ষতিই বেশি করেছে, নানা রকমভাবে ক্ষতি বেশি করেছে। আমাদের সব কিছুর জন্য কলকাতার দিকে থাকতে হয়। এবার কি হয়েছে, ঐতিহাসিকভাবে কলকাতা এবং কলেজ স্ট্রিট কেন্দ্রিক বইমেলাটা থাকার ফলে কি হয়েছে, মানে বইয়ের বাজারটা অসম, বইয়ের বাজারটা গড়ে ওঠেনি। আমি তো মাঝে মাঝে বলি বইয়ের বাজারই নেই কলকাতা কলেজ স্ট্রিটের বাইরে। আমরা খুব চেষ্টা করছি, লড়াই করছি আমরা। আলিপুরদুয়ারে বইমহল আছে, শিলিগুড়িতে এখন চন্ডাল বুকস করেছে, জলপাইগুড়িতে হয়েছে, কিছু কিছু সবাই চেষ্টা করছে। তবে প্রকাশকের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ, প্রকাশকের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। প্রকাশক কোন বইকে পাঠকের সামনে কীভাবে তুলে ধরবেন, প্রকাশকের দায়িত্ব সব থেকে বেশি। কিন্তু যুগ পাল্টেছে, এটা ঠিক কথা। একটা সময় লেখককে শুধুই প্রকাশকের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হতো যে তার বইটা প্রকাশক কীভাবে পাঠকের সামনে তুলে ধরবে। তুলে ধরবে। হয়তো বছরে বিভিন্ন পত্রিকাতে একটি বা দুটি বিজ্ঞাপন, বইমেলার সময় এটা। কিন্তু এখন কিন্তু এই মনে কর 5Gর যুগে এখন এতগুলো প্ল্যাটফর্ম হয়ে গেছে ডিজিটাল যুগে, যে এখন কিন্তু লেখকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এখন কোনো একটা লেখা প্রকাশক ছাড়াও কোনো একটা লেখক পাঠকের কাছে পৌঁছে দিতে পারে, পারে, সেই রাস্তা রয়েছে। তুই জানিস, মনে কর আমাকে যদি তুই বলিস আমার লেখাপত্র আমি লিখছি বহুদিন ধরে, কিন্তু আমি বলি যদি ফেসবুকটা না থাকতো, হুম। তাহলে আমার যে এই যে লেখাপত্র, আমার যেটুকু পাঠক, সে পাঠকের কাছে পৌঁছে দেওয়াটা আমার পক্ষে কঠিন হতো। সম্ভব হতো না। কারণ আমি মূলত অলস এবং নিজের লেখা নিয়ে খুব বেশি উৎসাহী আমি নই। কিন্তু একটু একটু করে আমি দেখেছি ফেসবুকে আমার পিতা পুরাণের লেখাগুলো বা শুশ্রূষার লেখাগুলো যখন আমি দিয়েছি, পাঠক ধীরে ধীরে অল্প পরিমাণে হলেও পাঠক কিন্তু সেই লেখাকে গ্রহণ করেছে, এবং সেই সূত্রেই আমি কিন্তু দুটো বই করার সাহস পেয়েছি। আচ্ছা। এবং পিতা পুরাণের প্রথম এডিশন শেষ, শুশ্রূষা মেঘের পাতলুনেরও এডিশন অনেকটাই বিক্রি হয়ে গেছে। আমি জানি 200টা বই হয়েছিল, 150টার বেশি তো বিক্রি হয়েছে। এটা সবটাই কিন্তু আমি মনে করি যে প্রকাশক, লেখক আর মানে এটা একটা মেলবন্ধনে হয়েছে। কারণ আমি জানতাম যে আমি, আমার যে একটা পাঠক আছে, সেই পাঠক এই পরিমাণ বই কিনবে। সে আমার থেকে কিনলেও কিনবে, বাইরে থেকে কিনলেও কিনবে। এবার যে প্রকাশক, সেই প্রকাশকও চেষ্টা করেছেন যে আমার ইয়েকে এই করে কিন্তু কবিতার বই, একটা বই এডিশন শেষ হয়ে যাওয়া, একটা বইয়ের এডিশন ফুরোবার মুখে, এটা কিন্তু হয়েছে। এবং এটা কিন্তু আমি মনে করি এখন লেখককে দূরে সরে থাকলে হবে না, আচ্ছা। এবং প্রকাশককে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। আমি মনে করি এখন এখন তো মনে কর বিশ্বের যে কোনো প্রান্তের লেখকের সাথে তুই
মুখোমুখি আড্ডা মারতে পারবি, আচ্ছা। তাই তো? গুগল মিটের মাধ্যমে তুই আড্ডা মারতে পারবি, সুতরাং তার বইটা প্রমোশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আমি যদি আমেরিকার কোনো বাঙালি লেখকের বই প্রকাশ করি, তার সাম তার 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 তিনি একটি ভিডিও করে ইয়ে করে দিলে, পাঠিয়ে দিলে, আমি সেটা প্রতিনিয়ত আমার ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক প্রচার করতে পারি। আচ্ছা, বেশ। শুধু প্রকাশকের মুখেই হয়ে থাকতে হয় না। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলি। কলকাতা থেকে যখন আমি বাসে বা ট্রেনে ফিরি, বেশিরভাগ সময় দেখি যে কয়েকজন লোক হাতে বেশ কিছু নভেল, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, বিভিন্ন রকম বই নিয়ে একেবারে কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে যায়। বইগুলো বিক্রি করতে আসে, যেগুলোর এমআরপি 900 টাকা, 1000 টাকা, সে আমাকে বইটা বলছে 200 টাকা, 250 টাকা, হয়তো বার্গেনিং করলে আরও 100 টাকা কমে যায়। তো আমি বইগুলো দেখে বুঝতে পারি যে বইগুলো পাইরেটেড, খুব কম কোয়ালিটিতে একটা জেরক্স কপি বা প্রিন্ট আউট কপি করে সেটা বিক্রি হচ্ছে। তো একটা রাইটার হিসেবে যখন সে দেখতে পাচ্ছে যে তার বই পাইরেটেড হচ্ছে, 10 টাকায় বিক্রি হচ্ছে, সে তখন কি ভাবে, সে তখন কিভাবে জিনিসটাকে নেয়? এটা না খুব আহ, অন্যরকম একটা অভিজ্ঞতা। এটা মিশ্র অভিজ্ঞতা, আমি তোকে বলি। আমার নিজের একটা ব্যক্তিগত একটি অন্যরকম অভিজ্ঞতা দিয়ে এটাকে আমি ব্যাখ্যা করতে পারি। তুই জানিস কলকাতার ফুটপাত, কলেজ স্ট্রিটের ফুটপাত হুম। বইয়ের একটি ভাণ্ডার। কত সারা বছর সারা যাত্রা করে। বছর কত পাঠক, কত বিশেষ করে সিরিয়াস পাঠকের বা অন্য ধারার বই যারা খুঁজে, সেই পাঠকের কিন্তু একটি মানে বলবো যে খোঁজার জায়গা যদি তিনি কোথাও খুঁজতে চান, তিনি কিন্তু সেটা যান হচ্ছে কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটের ফুটপাতে যান। কত রেয়ার অফ রেয়ার বই যে তিনি পেয়ে যাবেন, তুই আমি পেয়ে যাব ভাবতেও পারবি না। তো সেই ফুটপাতে কিন্তু কোন কোন লেখককে যে তুই পাবি, আশ্চর্য হয়ে যাবি। এবং তুই ভাবতেই পারিস, উম, এই ফুটপাতে বিক্রি হচ্ছে এইসব লেখকের বই। তো এই এই ফুটপাতেই আমারও একটি বই এক বন্ধু কিনে পোস্ট করেছিল, শেয়ার করেছিল ফেসবুকে। এই বইটি পিতা পুরাণ, দেখতে পাচ্ছিস তোরা সামনে, যে পিতা পুরাণ বইটি কিনে পোস্ট করেছিল, বিদ্যুৎ। আমার না প্রথম দিকে লেখক হিসাবে না আমার খারাপ লেগেছিল, ইস, কে বইটা ভালো লাগেনি, হয়তো বিক্রি করে দিয়েছে, সে বইটা ফুটপাতে চলে গেছে। আমি যখন এরকম একটা নেতিবাচক কথা ভাবছি, তখন বিদ্যুৎ এবং আরও দু একজন বলেছিল, তুমি ভাবতে পারবে না কত মহৎ লেখকদের বই ফুটপাতে পাওয়া যায়। আর এই বিদ্যুৎ যিনি রয়েছেন উনি? বিদ্যুৎ ব্যক্তিগত মানে উনি একজন অসাধারণ প্রকাশক, আচ্ছা। বিদুর পত্রিকার সম্পাদক। এখন মানে অসাধারণ কিছু ভালো, ওই যে আমরা একটু ভিন্ন ধারার বইয়ের কথা বলছিলাম, সিরিয়াস বইয়ের কথা বলছিলাম, হ্যাঁ, সেই বইয়ের প্রকাশক হিসেবে বিদুর এখন সুখ্যাতি লাভ করেছে। আচ্ছা। হুম। তো সেই ও যখন আমাকে বলল, প্রীতম দা, কত কত বিখ্যাত প্রখ্যাত লেখকদের বই যে ফুটপাতে পাওয়া যায়, ফুটপাতে একটা আশ্চর্য জায়গা। তখন আমার মনে হলো ঠিক এভাবে ভাবা যেতে পারে। তুই যেটা বলছিলি, ওই যে লেখক দেখছে তার বই জাল হয়ে বিক্রি হচ্ছে, তারও দুরকম প্রতিক্রিয়া হতে পারে, যে আমার বইটা প্রকাশকের ঘর থেকে নিলে আমি রয়্যালটি পেতে পারতাম, বা যথাযথভাবে একটি ঠিকঠাক বই বিক্রি হতো। আবার এটাও তো ঠিক, আমি সেই জায়গায় পৌঁছতে পেরেছি যে আমার বইটা জাল হয়ে পাঠকের কাছে যাচ্ছে। পাঠকের কাছে ট্রেনে ট্রেনে বিক্রি হচ্ছে। এটাই তো লেখকের কাছে কিন্তু বড় পাওনাই আমি মনে করি। যে ওই বললাম যে এখন যেমন বুঝি ফুটপাতে বই বিক্রি হওয়াটাও কম পাওনা নয়, সেরকম আমার বই, জাল বই বিক্রি হচ্ছে, লেখক হিসেবে বোধহয় আমার খুব খারাপ লাগবে না। আচ্ছা। তো প্রকাশক হিসাবে হয়তো প্রকাশক আমার উপর ক্ষুব্ধ হবেন, যে আমি তোমাকে পয়সা দিয়ে বইটি করলাম, তুমি এরকম ভাবছো কেন। আমি সত্যভাবেই বলছি, আমার খারাপ লাগবে না আমার বই যদি মানে একজন প্রকাশকের সেটা খারাপ লাগবেই খুব স্বাভাবিকভাবে, কিন্তু স্বাভাবিকভাবে। একটা লেখকের কাছে একটা অন্যরকম হ্যাঁ, সার্থকতার হ্যাঁ, স্বাদ। আছে আছে, একদম ঠিক বলেছিস সেটা তুই। আচ্ছা। আর আহ, এই যে বই পাইরেসির যে একটা মার্কেট, বই পাইরেসির যে একটা সারা দেশ জুড়ে বা সারা বিশ্ব জুড়েই চলে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গিয়ে চলে গিয়ে একটা পাইরেটেড হওয়া, তার সম্বন্ধে একটু যদি অভিজ্ঞতা শেয়ার করো। দেখ, সত্যি কথা বলতে কি, প্রকাশকদের কথা ভাবলে খারাপই লাগে।
লেখকদের কথা ভাবলেও খারাপ লাগে এই কারণে, মনে কর উম, বাংলাদেশে, আমি মনে করি এখানকার থেকে বাংলাদেশে পাঠক সংখ্যা বেশি। আচ্ছা। বাংলাদেশে যেহেতু রাষ্ট্রভাষাটাই বাংলা, এবং সেখানে রাষ্ট্রভাষা হওয়ার জন্য বাংলা ভাষাকে যেভাবে ফিট করা হয়, যেভাবে বাংলা ভাষার ট্রিট করা হয়, সেটা তো অনেক বেশি, পাঠক সংখ্যা অনেক বেশি। হুম হুম। ফলে কি হয়, যে বইটা যদি যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশে বিক্রি হতে পারত, প্রকাশকের বিক্রি হতো এবং লেখক রয়্যালটি পেত, এটা ঠিক কথা, এটা ঠিক কথা। কিন্তু যুগ যুগান্তর ধরে এটা হচ্ছে, বুঝলি তো, মানে এটা আটকানোর কোনো সঠিক পদ্ধতি আমার জানা নেই। বাংলাদেশের শুধু আমাদের এখানকার লেখকরা প্রকাশকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নন, বাংলাদেশের বহু বিখ্যাত বই বা বহু ভালো বই ওই জাল হয়ে যায়, জাল হয়ে বাজারে চলে আসে, বিক্রি হয়। এটা একটা পাঠককে সচেতন হতে হবে, পাঠক বুঝে নিতে হবে যে আমার কোন বইটা কেনা উচিত। মানে একটা ভালো লেখা বা ভালো সাহিত্য বা ভালো সাহিত্যিককে যদি বাঁচিয়ে রাখতে হয়, তার দায় পাঠককেও নিতে হবে। তার দায় পাঠককেও নিতে হবে। তবে পাঠকের দিক থেকে দেখতে গেলে পাঠককেও খুব দোষ দিতে পারি না। যে বইয়ের কখনো কখনো বইটা পড়তে ইচ্ছা করছে, হয়তো এত বেশি দাম সে আসল পেরে উঠছে, ইয়ের হ্যাঁ। কাছে, প্রকাশকের কাছে, সে তখন অল্প দামে পাচ্ছে, তার দিক থেকেও ইয়ে করতে পারি না। মানে এই আমার এইটা হয় না, ওই যে গৃহস্থকে বলি পাহারা দিতে আর চোরকে বলি চুরি করতে, আমার অবস্থাটা এরকম। আমি পাঠকের কথাটাও ভাবি, প্রকাশকের কথাটাও ভাবি। প্রকাশককে বলি তুমি জাল যাতে না হয় সেই ব্যবস্থা করো, পাঠককে বলি তুমি চুরি করতে পারলে চুরি করো, যাতে ধরা না পড়ো। মানে এটা একটা প্যারাডক্স। হ্যাঁ, এটা একটা প্যারাডক্স। বেশ বেশ। আর যদি আমি এবার বলি যে পুনশ্চের বাংলা সাহিত্যে মালদার প্রতি বা বাংলা সাহিত্যের প্রতি পুনশ্চের অবদান। এটা না একটু অস্বস্তিকর প্রশ্ন আমার কাছে। আচ্ছা। কারণ পুনশ্চ কি করছে এটা আমার বলার থেকে তোরা যখন বলবি বেশি ভালো লাগবে আমার। আচ্ছা, হ্যাঁ, সে তো অবশ্যই। না তবে তোমাদের, আমরা আমরা আমাদের একটা দৃষ্টিভঙ্গির কথা বলতে পারি। হ্যাঁ সেটাই আমি বলতে একবার যাচ্ছি। বলেছি যে হুম হুম। আমাদের দৃষ্টিভঙ্গিটা মূলত যারা ভিন্নভাবে ভাবে, এই মূলধারার যে সাহিত্য, মূলধারা বলে যা আমরা কোড আনকোড বলতে পারি, যে আনন্দ থেকে যেটা দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে সেটাই আমাদের কাছে মূলধারা হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি সেই ট্র্যাডিশনটাকে ব্রেক করা। বদলে দেওয়ার। এটা করতে গিয়ে পুরস্চ কি করেছে, তোরা তুই কি তৃপ্তি সন্তান নাম জানিস? না। তৃপ্তি সন্তান নাম জানিস না? জানা উচিত, অবশ্যই জানা উচিত। আচ্ছা মালদার সাহিত্য নিয়ে চর্চা হলেই যে আর নামটা সর্বাগ্যে আসবে তিনি হচ্ছেন তৃপ্তি সান্ত্রা। আচ্ছা। অসামান্য কথাকার তিনি, কবিও খুব গুরুত্বপূর্ণ কবি। আমি যখন এই এই পুরুষের সঙ্গে যুক্ত হলাম, পুরুষ কাকুকে প্রথম যে বইটি আমি বলেছিলাম সেটা হচ্ছে তৃপ্তিদের 50টি গল্পের। বইটা আমাদের কাছে আছেও, তৃপ্তিদের খুবই বিখ্যাত একটি বই অষ্টবিটোলা। সেই অষ্টবিটোলার সঙ্গে আরও কিছু গল্প নিয়ে 50টি গল্পের একটি অসামান্য সংকলন পুনশ্চ থেকে প্রকাশ হয়েছে, এখনও বইটি পাওয়া যায়। সুতরাং আমি প্রথম থেকেই আমার দৃষ্টিভঙ্গি ছিল স্বচ্ছ, যে আমি কি করতে চাই। আমি বা আমরা কি করেছি, মনে কর তোরা এই মুহূর্তে বাংলা ছোট গল্প, এই মুহূর্তে বাংলা কবিতার ক্ষেত্রে যে নামগুলো তোরা একটু একটু যদি ভালো পাঠক বা একটু যদি সৎ পাঠকের কাছে জিজ্ঞাসা করি যে নামগুলো আসবে, মনে কর সুদেষ্টা মৈত্র, শতানিক রায়, এই দুটো হুম নামের কথা হুম আমি যদি বলি। সুদেষ্টা তোরা জানিস কদিন আগেই যুব সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে হুম। মালদা থেকে। মালদা থেকে। মালদা থেকে স্থানিকভাবে মালদা, হুম হুম। বাংলা কবিতার জন্য। এটা খুব বড় পাওনা, খুব বড় পাওনা। আহ, ওর এই পাওয়ার জন্য আমরা কিছু করিনি, ও নিজেই ওর কবিতা সেটা করেছে। কিন্তু আমরা সুদেষ্ণাকে পছন্দ করি, সুদেষ্ণাকে ভালোবাসি। সুদেষ্ণা পুরস্কার পাওয়ার দিনটাতে আমার চোখে জল ছিল, আমার আবেগ এত
বেশি ছিল বলে বোঝাতে পারবো না। তো সুদেষ্টার দুটো বই পুরুষ থেকে আমরা উদ্বোধন করেছি, এটুকু আমি পারি, যে কোন বইটি কোন লেখককে নিয়ে কথা বলা দরকার। শতানিকরাই এই মুহূর্তে দুই বাংলা মিলে, বাংলা ভাষায় যারা লিখছে, যারা চিন্তা করছে, অসম্ভব শক্তিশালী কলম, তার গদ্য, তার কবিতা। আমরা বলি আগামী দিনে শতানিককে দিয়ে কাজ হবে। এবার যদি বলি শুভ্রদার কথা, শুভ্রদা জার্নিটা শুরুই হয়েছে পুরুষের হাত ধরে। আচ্ছা। আমি মনে করি গল্পকার শুভ্রদার জার্নিটা, শুভ্রদা রূপান্তরের পথের অসামান্য কলামিস্ট, ঠিক কথা, কিন্তু গল্পকার শুভ্রদার জার্নিটাই হয়েছে পুরুষের পুরুষের হাত হাত ধরে। ধরে, পুরুষের আড্ডার হাত ধরে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুভ্রদা গল্প প্রত্যেকটা সংকলনের মাধুর্য বাড়িয়ে দেয়। শুভজিৎ ভাদুরী, শুভজিতের কি বলবো, শুভজিৎ এত ভালো গল্পকার, ওর হাত এত ভালো, ওর আত্মার সুগন্ধ আমার আত্মার কাছের একটি বই। আবার শুধু না, যারা শুভজিৎকে পড়ে, শুভজিৎ এখন একটি নাম। অভিষেক ঝা, এই যে কোন জায়গায় গিয়ে পৌঁছবে, সত্যি কথা বলতে কি, অভিষেক নিয়ে বলার জন্যই তুই আমার একটি পডকাস্ট করিস 1-2 ঘন্টা। আচ্ছা, মানে এতটা অবদান রয়েছে সাহিত্যের প্রতি। না না, মানে ওইভাবে তুই বলতে পারবি না, ওরা এখনো বই বেরোয়নি, আচ্ছা। কিছু গল্প বেরিয়েছে, তাতেই অভিষেক যা বুঝিয়ে দিয়েছে যে তার কলমের জোর কত? স্বাতন্ত্র্যটা কি। মানে অভিষেক ঝার গল্প যারা পড়ে, সবাই পড়তেও পারবে না, আচ্ছা। যারা পড়তে পারে, যারা পড়ে উঠতে পারে, তারা জানে অভিষেক ঝা একটা ব্যাপার। তো এরা এরা পুনশ্চের, এদের লেখার প্রতি কোনো অবদান নেই। যেটা পুনশ্চের ক্ষেত্রে হয় যে এরা পুনশ্চ এক জায়গায় এসে, একটা সময় এসে কোথাও না কোথাও এসে যুক্ত হয়ে গেছে, এটা পুনশ্চের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে একটা বিশাল বড় পাওয়া। তো এরা আগামী দিনে আরও 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 অনেকেই আছে, সত্যি কথা বলতে কি, উমাদা আছেন, শুভেন্দুদা আছেন, যারা সকলে মানে কাছে দূরে থেকেও পুরুষের সঙ্গে যুক্ত। তো এই মুহূর্তে মানে আমি বললাম যে সাহিত্যের ক্ষেত্রে পুরুষের অবদান আমার বলার দরকার নেই, বা আমার বলা উচিতও নয়, কিন্তু আমি মনে করি যে যাদের কথা আমি বলছি, যাদের যেই নামগুলো আমি বলছি, সেই নামগুলো তুই দেখবি, তুই আমার থেকে বেশি দিনই বাঁচবি, হ্যাঁ, দেখবি যে এই নামগুলো তোকে পড়তে হচ্ছে। তুই পাঠক হোস, এই বইগুলো তুই ঘুরে ফিরে তুই দেখতে পাবি, এই বইগুলো তোকে ঘুরে ফিরে পড়তে হবে, এদের 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 লেখাপত্র। ভবিষ্যতের একটা সাহিত্যিকদের ব্যাচ। ব্যাচ, এটা বলতে পারিস। মানে এটা 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 অসাধারণ ব্যাপার। শুধু সাহিত্যের ক্ষেত্রে বলবো না, মানে তোকে আমি বলছি যে তুই তুই মালদা আগামীর সঙ্গে যুক্ত, তুই জয়ন্তর সাথে যদি কথা বলিস, যে এই যে এই যে একদম জয়ন্ত, দীপঙ্কর, এরা এরা নাটক করে, এরা আগে থেকেই করে, কিন্তু কোথাও না কোথাও পুনশ্চ হওয়ার পর যেন একটা 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 কিছু যুক্ত হয়েছে। এটা এটা জয়ন্ত আমার সঙ্গে অনেকবার বলেছে, জয়ন্ত আমার কাছে অনেকবার বলেছে, প্রীতমদা যুক্ত হয়েছে। এটাই হয়তো পুরুষের সবচেয়ে বড় পাওয়া, যে আমাকে বলতে হয় না, কেউ কেউ এসে বলে যে পুরুষ হওয়ার পর একটা কোথাও, এই যে দুটো প্রকাশনার কথা বলছি, উড়ান বা শহরতলী, আমি মনে করি যে এই প্রকাশনাগুলো এত সিরিয়াসলি কাজ করার ক্ষেত্রেও পুরুষ কোথাও না কোথাও একটা রসদ জুগিয়েছে। আচ্ছা। মালদায় লিটিল ম্যাগাজিন মেলাটা যে প্রথম হলো, সেটা পুরুষচেতে বসেই আমরা সবাই ঠিক করেছিলাম। তো অবদান অনেক বড় ব্যাপার, কিন্তু আমি মনে করি যে গত 7 বছরে মালদার যে সাহিত্য চর্চা বা সাংস্কৃতিক দিকটার কোথাও না কোথাও পুরুষের একটি হলেও একটা কাঠবিড়ালির ভূমিকা থেকে যাবে ভাই। ভূমিকা রয়েছে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে একটা সাহিত্য চুজ করার ক্ষেত্রে, সে সাহিত্যর ভাষা তো এখন একটা বিশাল রূপ রয়েছে, বিশাল ভাষার একটা বাহার রয়েছে। তো কোনো একটা ভাষার সাহিত্যকে আমরা কি সেই ভাষাতেই পড়ার চেষ্টা করব, না সেটার একটা অনুবাদ খুঁজে, খুব ভালো ভাবানুবাদ বা মানে আমি যদি বাংলায় পড়ি তো বঙ্গানুবাদ খুঁজে সেটা পড়লে সেটা আমার পক্ষে বেশি এফেক্টিভ হবে? এটা 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 এই এই বিষয়টাকে আমি বলি এটা খুবই সহজ, কারণ পৃথিবীতে কারো পক্ষেই সব ভাষা জানা সম্ভব নয়।
বড় পণ্ডিত, খুব বড় ভাষাবিদও কটা ভাষা জানতে পারেন? ৭টা, ৮টা, ৯টা, 10টা। হুম, অথচ পৃথিবীতে কয়েক হাজার ভাষা। একদম। কয়েক হাজার ভাষায় কয়েক হাজার তুই সাহিত্য। তুই 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 গুন্টার কাছে চিনডাম জার্মান ভাষায় কজন পড়তে পারবে? কিন্তু সেটার অনুবাদ যদি আমি এবার করি, হ্যাঁ, এটাই এটাই আমাদের আমাদের একমাত্র পথ, একমাত্র জানলা হচ্ছে অনুবাদ। কালকেই রাত্রিবেলা আমার একজন অনুবাদক দাদার সাথে কথা হচ্ছিল, অভিজিৎ লাহিড়ী। তিনি ও মানে অসমীয়া ভাষার প্রখ্যাত কবি নীলমণি ফুকনের কবিতার অনুবাদ করেছেন। তিনি সোমবার দিন আসবেন আমাদের এখানে। তো আমাদের তো কোনো উপায় থাকে না। আমার পক্ষে তো অসমীজ জানা সম্ভব নয়। আমার না, পক্ষে তো বাইরের কথা, বিদেশি ভাষা বাদ দে। মালায়ালাম, কন্নড়, এই যে গুরুত্বপূর্ণ তামিল, তেলুগু গুরুত্বপূর্ণ ভাষাগুলো, কোঙ্কণ, সিন্ধি ভাষাগুলো, এগুলোর জন্য আমার একমাত্র অনুবাদই একমাত্র ভরসা। এবার তাহলে তুই বলতে পারিস যে যে তোমার একটা পাঠক তৈরির ক্ষেত্রে বা বইয়ের ভবিষ্যৎ হিসেবে একটা অনুবাদকের ভূমিকাও রয়েছে। খুব বড় ভূমিকা রয়েছে। অনুবাদ সাহিত্য যে ভাষায় যত স্ট্রং, হুম, সে ভাষার পাঠক তত স্ট্রং তোকে বুঝতে হবে। আচ্ছা। তুই বাংলাদেশে চলে যা, বাংলাদেশে প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি বই, তুই এই যে কদিন আগে অরুন্ধতী রায়ের মাদার মেরি কামস টু মি একটা বই প্রকাশ হলো, সঙ্গে সঙ্গে বাংলাদেশেও বাংলা ভাষায় ইয়ে হয়ে গেছে। হুম, ইংরেজি কি ওখানকার মানুষ পড়তে পারে না? কিন্তু ওদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবার যিনি অনুবাদ যিনি ইয়ে পেলেন, নোবেল পেলেন, তার বই কিন্তু বাংলাদেশে এর মধ্যেই প্রকাশ পেয়ে যাবে বা পেয়েও গেছে, অক্টোবরের শেষ দিকেই প্রকাশ পাওয়ার কথা। এটা খুব বড় ব্যাপার। আমি কটা ভাষা জানি, কটা ভাষা পড়তে পারবো? হ্যাঁ, তুই প্রশ্নটা করতে পারিস যে দাদা, অনুবাদ কেমন হলে তোমার ভালো লাগে? হুম। এটা সত্যি কথা বলতে কি, যদি কিছু না পাই তখন খারাপ অনুবাদও পড়তে হয় আমাদেরকে। বাধ্য হয়ে। বাধ্য হয়ে পড়তে হয়। যদি ভালো অনুবাদ পাস তার তো কোনো মানে বিকল্প নেই। বিকল্প নেই। অনুবাদের কোনো বিকল্প নেই। ওই যে বললাম, যে ভাষায় অনুবাদ সাহিত্য যত মানে সমৃদ্ধ, সে ভাষার পাঠক সমৃদ্ধ, তো এটা জেনে রাখবি। আচ্ছা। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 2025 সাল, আমাদের সবার হাতে এখন ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, মোবাইল অ্যাক্সেস রয়েছে। আমি 2025 সালে দাঁড়িয়ে কোনো একটা মানুষ বই কেন কিনতে চাইবে? বই কেন কিনতে যাবে? এই প্রশ্ন বহুদিনের, বুঝলি তো? বই কেন পড়ব? বহুদিনের প্রশ্ন। আমাদেরও মাঝে মাঝে মনে হয়, এই তুই বললাম যে এইটাই লাভজনক একটি সংস্থা নয়, ব্যবসা নয়, তবু আমরা কেন এই দোকানটা খুলে বসে আছি? হুম, এই কেনর মধ্যেই উত্তর আছে। মনে কর, রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের যে দেহের যে উচ্চতা, সেই উচ্চতায় কি আমরা ঘর বানাই? না, বানাই অবশ্যই না। না। আমাদের ছাদের উচ্চতা আমাদের মানে উচ্চতা থেকে অনেক বেশি হয়। বেশি হয়। এটা প্রয়োজন। এটা 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 যেমন প্রয়োজন, তো কারো কারো কাছে বইটা ওই নিঃশ্বাস নেওয়ার মতো প্রয়োজন। কেন প্রয়োজন না, এটা বোধহয় ব্যাখ্যা করা যায় না। কেন আমি প্রেমে পড়ি? তুই কেন প্রেমে পড়িস? তুই জানিস নির্দিষ্ট না। কোনো কারণ নেই। তুই নানা রকম ভাবে ব্যাখ্যা করতে পারিস, কিন্তু একটা নির্দিষ্ট কারণ, সে কারণ কেন, নেই। কেন মানুষ বই পড়বে, এটা কোনো উপায় না থাকার জন্য বই পড়বে। হ্যাঁ, তুই বলতে পারিস, দাদা এই যে 2025 সালে ইন্টারনেটের এই অ্যাক্সেসের যুগে আমি কি বইকে বইয়ের বিশুদ্ধ রূপেই পড়বো? বিশুদ্ধ বই বলতে আজ থেকে 100 বছর আগে যা বুঝতাম, মলাটে বাঁধা কয়েকটা কাগজ, কালি দিয়ে লেখা। এখন বিশুদ্ধ বই বলতেও সেটাই বুঝি, কিন্তু তার সাথে তো আরও এডিশন ঘটেছে ইন্টারনেটের যুগে। তো আজকে বই বলতে কি শুধু আমরা সেই মলাটে বাঁধা কাগজের বইটাকেই বুঝবো? না, দেখ, নতুন যুগে নতুনভাবে অনেক কিছু ভাবা হচ্ছে। তোরা জানিস, সমস্ত বড় প্রকাশনাগুলোই বিশ্বজুড়েই তারা কিন্তু ই-বুকের একটা ফরম্যাট নিয়ে চলে এসছে। চলে এসেছে। এমনকি আমাদের এখানে আনন্দও ইবুক শুরু করেছে। আরও কিছু কিছু ছোট প্রকাশনা চেষ্টা করছে, হবেই। আমাদের মনে কর ই-বুক, অডিও বুক, কত রকম ভার্সন চলে এসছে। আসতে হবে, আসতে হবে। যুগের সাথে মানে পরিবর্তন যুগের ঘটতে পরে হবে। যেই ছেলেটি উম, অনেক দূরে থাকে বাংলা থেকে কাজের সূত্রে, হুম, সে এত বই কোথায় পাবে? তার কাছে ইবুক একটা ভরসার জায়গা। বাংলা অন্তত অক্ষরটার সঙ্গে তো তার যোগাযোগ ঘটছে। আমরা যারা পারবো না বই ছাড়া থাকতে, এরকম বহু মানুষ আছে, তারা বিশুদ্ধ বইয়ের কাছে ছুটে যাবে। কিন্তু যুগের প্রয়োজনে নানা রকম কারণে, মনে কর একটি ফ্ল্যাটে কত বই আটতে পারে। আমার কাছে এমন অনেক পাঠক আসেন, যারা বলে, দাদা, ভাই,
বই রাখার জায়গা নাই, কি করে বই কিনবো বলতো? তাদের কাছে ইবুক একটা ভরসার জায়গা, কারণ তারা না পড়েও পারবে না। তো এটা আসবে, এবং আমি তো মনে করি যত রকমভাবে বইকে পৌঁছে দেওয়া যায় সেটা বইয়ের পক্ষে ভালো, পাঠকের পক্ষে ভালো, লেখকের এবং আমি পক্ষে। মনে করি লেখকের পক্ষে তো ভালোই, আমি মনে করি সভ্যতার পক্ষেই ভালো। কারণ বইকে যুগে যুগে বই যত কম পড়বে শাসকরা জানে যে বই যত বেশি পড়বে তত শাসকের কথা কম কম। মানবে। সুতরাং যুগে যুগে শাসকরা কোনোদিন বইকে এন্ডোর্স করে না, কিন্তু বই তো থাকতেই হবে, বই থাকবে, বইয়ের মৃত্যু নেই। বইয়ের ভবিষ্যৎটা তুমি কোথায় দেখতে পাচ্ছ? এই বইয়ের ভবিষ্যৎ, আমার আমার যদি বইয়ের দোকানের অভিজ্ঞতা থেকে বলি, খুব যে ভালো তা নয়, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা মরতেও দেবে না। কদিন আগে তুই জানিস আমি একটা পোস্ট করেছিলাম, শ্রীনগরে একটি বইয়ের দোকান বন্ধ হয়ে গেল, বহু পুরনো বইয়ের দোকান। যেহেতু ইংরেজি বই বেশি বিক্রি হতো আর অ্যামাজন ফ্লিপকার্টের মাধ্যমে ইংরেজি বইটা পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে, দামও হয়তো কম পাচ্ছে, সেই জন্য আস্তে 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 এরকম লন্ডনেও আমি শুনেছি বহু বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। তবু আমি বিশ্বাস করি যে বইয়ের লড়াইটা চিরজীবনী অসম লড়াই, বইয়ের টিকে থাকার লড়াইটা, কিন্তু টিকে তো আছে এবং থেকেও যাবে। এটাকে তুই আর পাঁচটা বেসিক নিডসের মধ্যে যেহেতু আমরা হয় ফেলে, না। আমরা হয় না, হয় যার কাছে, আমার কাছে বই বেসিক নিডস, হুম। আমাকে তুই দুবেলা না খেতে দিলেও হবে, কিন্তু বইয়ের গন্ধ না দিলে হবে না। কিন্তু ওই যাদের বেসিক নিডস বই তারা বাঁচিয়ে রাখবে এই বইকে, তার বাঁচিয়ে না রাখার উপায় নাই, বইকে মেরে ফেলার নানা রকম চেষ্টা হলেও বই বেঁচে থাকবেই। আর তিনটে এমন বই যেটা বর্তমান সময়ে বাংলাকে রিপ্রেজেন্ট করছে। মানে যে কোনো সময়ের বই না এখনকার বই? আজকের সময়ে দাঁড়িয়ে, মানে বইয়ের হিস্ট্রিতে, বইয়ের হিস্ট্রি নিয়ে এটা আমি বলছি। শোন, এটা না এইভাবে না বলা যায় না। আমি আমার কথা বলতে পারি যে তিনটে বই আমার মনে হয়েছে বাংলার খুব গুরুত্বপূর্ণ বই, যেটা নানা রকমভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করে বা বাংলার বিভিন্ন সময়কে, একটা বই একটা নির্দিষ্ট সময়কে রিপ্রেজেন্ট করে, একটা আচ্ছা। নির্দিষ্ট কালকে রিপ্রেজেন্ট করে। ওই বইটা পরবর্তীকালে হয়তো সেই মানে সময়ের সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু মনে করি এরকম তিনটে বইয়ের নাম বললে আমি বলবো, আমার কাছে বলবো পথের পাঁচালী, ঢোড়াই চরিত মানুষ, গোরা। আচ্ছা, তিনটেই পুরনো বই। আর নতুন বইকে না সময় দিতে হয়, আচ্ছা, কালের গর্ভে সেই বইগুলোকে আহ, মানে যেতে যেতে একটু হয়। এজ হতে দিতে হবে। যদি তোমার আজকে একটা অ্যাপোক্লিপস আসে আর সুযোগ থাকে তোমার কাছে যে যে কোনো পাঁচটি বই তুমি তোমার কাছে রাখতে পারবে মানব জাতির জন্য, বাঁচিয়ে রাখতে পারবে, সেই পাঁচটা বই কি কি হবে এবং কেন? এই প্রশ্নটাও খুবই একটু ব্রড অ্যাঙ্গেলে তুই করলি, কারণ মানব জাতির নানা রকম রূপ আছে। মনে কর মানব জাতির মধ্যে বাঙালি এক রকমের বই চাইবে, জার্মান জাতিকে একই রকমের বই চাইবে, না, চাইবে না। অবশ্যই না। তুই যদি বলিস বাঙালি হিসেবে কোন পাঁচটা বই দাদা তুমি রাখতে চাও তোমার কাছে, তাহলে এত বই, এত ভালো ভালো বই বাংলা ভাষায় লেখা হয়েছে, বিশ্বাস করবি না, খুব কষ্টের এটা বেছে নেওয়া। আমাকে যদি বলিস, আমি এই মুহূর্তে ভাবতে বললে বলবো, একটি বলবো গীতবিতান, একটি বলবো অক্ষয় মালবেরি, একটি বলবো আহ, ঢোড়াই চরিত মানুষ, আমি সঙ্গে রাখতে চাইবো যে এই বইগুলো, আচ্ছা। একটি পথের পাঁচালী, একটি উৎপল কুমার বসুর কবিতা সংগ্রহ। এই পাঁচটি বই আমি আমার জন্য রাখতে চাইবো, এবং আমি তো মানব জাতির সবটা নই। আবার অবশ্যই। তুই তুই যখন ভাববি তোর মতো করে আমার পাঁচটা বই পাঁচটা বই ভাববি। পাল্টে পাল্টে যাবে। হ্যাঁ, এটা 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 হয়, এটা এটা হয়, তবে আমি এই পাঁচটি বই নিয়ে যেতে চাই। আবার তুই যদি এক বছর পর আমাকে বলিস, এটা তো তাৎক্ষণিক প্রশ্ন, উত্তরটাও তাৎক্ষণিক হয়, হয়তো আরেকটু গুছিয়ে ভাবতে পারলে ভাবতাম ওইটা, এই পাঁচটা ভাবার পরেই মনে হবে যে আরে ওই বইটা মিস হয়ে গেল, কিন্তু তুই তো আমাকে পাঁচটাই অপশন দিয়েছিস, সুতরাং আমি আপাতত এই পাঁচটাই বললাম। পাঁচটার মধ্যেই আটকে থাকতে হবে, লোভ করা যাবে না। হ্যাঁ, লোভ করা যাবে না। বেশ, অনেক কথাই হলো, অনেক আড্ডা হলো বই নিয়ে। খুব ভালো আড্ডা এবার হলো। এবার একটু গুটানোর দিকেই যাচ্ছি। তো শেষে আমি বলবো, বিভিন্ন রকম পাঠকদের ক্ষেত্রে, নতুন পাঠক পুরনো পাঠকদের ক্ষেত্রে, যারা পুনশ্চাকে চেনে না জানে না, তাদের উদ্দেশ্যে যদি তোমার কোনো বার্তা থাকে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম বারবার খুব সিরিয়াস বইয়ের ক্ষেত্রে বললাম, কিন্তু এরকম নয়, কিন্তু পুনশ্চ সবসময় যে পাঠক এসে সুনীল গঙ্গোপাধ্যায়ের বই চায় বা স্মরণজিতের বই চায় তার সঙ্গে দুর্ব্যবহার করে, একদমই নয়। আমার বিষয়টা হচ্ছে যে পাঠক পাঠক বই পড়ছে, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। তো কোনো একটি পাঠক
হয়তো সেভাবে সন্ধান পায়নি, তারা যা ইচ্ছে পড়ুক, আমার তাতে অসুবিধা নেই। তারা এলে আমি তাদের পছন্দের বই সবসময় যে দিতে পারি তা নয়, আনিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার যেটা নতুন পাঠকদের উদ্দেশ্যে বলার, যারা এখনো পুনশ্চ শেখেনি, যে পুনশ্চ এরকম নয় যে পুনশ্চ সবসময় আপনাকে পুনশ্চের পছন্দের বই পড়তে হবে। পড়তে হবে, ধরিয়ে দেবে। আপনি যা পড়ছেন তাই সেই বই নিতে আসুন। আমরা হয়তো যেটা করতে পারি যে দেখব ৩ বার ৪ বার আপনি আসার পর আমি ৫ বারের বার হয়তো আমি নিজে থেকে বলব যে, "এবার আপনি একটু এই বইটা পড়ে দেখুন তো, আপনি এই লেখককেও পড়ে দেখুন তো, আপনার ভালো লাগতে পারে।" বিভিন্ন স্বাদগুলো নিয়ে হ্যাঁ, দেখতে হ্যাঁ, পারবে। আমি পুরুষের যে কাজটা আমি করে থাকি সেটা। আ সবাইকে স্বাগত। সব রকম মানুষ এখানে আসেন, সব রকম পাঠক এখানে আসেন। তাদের সঙ্গে আমার আড্ডা হয়, মন খুলে আড্ডা হয়। "তুই কি খুব বেশি পড়ুয়া পাঠক? তোর সঙ্গে আমি কালকে যে আড্ডাটা হ্যাঁ, মারলাম, হ্যাঁ। তাতে কোনো অসুবিধা হয়নি তো।" না। তো এরকম হয়। এরকম কোনো ব্যাপার নেই। পুরুষ মানেই এমন একটা যে দম বন্ধ করা পরিবেশ না। পুরুষ খুবই খোলামেলা পরিবেশ। কিন্তু আমাদের চেষ্টা থাকে যে পাঠক একদম পাঠকের আস্তে, আস্তে যাতে একটা আ মুড চেঞ্জ হতে পারে। আমরা একটা চেঞ্জ করার চেষ্টা করি যে, এ এই বই তো অনেক পড়লেন, এবার দেখুন তো এই বইগুলো কেমন লাগে। এরকম কিন্তু আমার হাত ধরে এরকম বহু পাঠক আছে বা আমাদের হাত ধরে যারা কিন্তু তাদের পূর্বের যে পাঠ, রুচি, সেই রুচিকে পাল্টে ফেলতে পেরেছেন। নতুন পাঠকরা আসুন, আমরা সবাই মিলে পুরুষচোখে আ ও আমাদের নিজেদের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। কারণ বই থাকাটা জরুরি, পুরুষ থাকাটাও জরুরি। অবশ্যই। এবার আমি তোমাকে বলব যে তোমার লেখা কোনো একটি লেখা যদি আমাদের শোনাও। আহ এই মুহূর্তে আমার সামনে পিতাপুরাণই আছে। আমি পিতাপুরাণ থেকেই আমার পছন্দের একটি লেখা পড়ি, তুই যদি দিস। এই বইটি বেরিয়েছিল, প্রকাশ পেয়েছিল ২০১৯ সালে। এই বইটির একটি ইতিহাস আছে। এই বইটি আ আমার মেয়ে যখন ওর মার গর্ভে আর আমার মাথার মধ্যে যখন ভ্রূণ আকারে জায়গা পেল, তখন থেকে আমার স্বতঃস্ফূর্তভাবে যে লেখাগুলো এসছিল এবং তারপর জন্মের পর ১১ মাস অবধি একটি লেখার সংকলন। পুরোটাই আমার আমার বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে। আচ্ছা, তো এই বইটি আমার কাছে খুব ও আপন। একটু অন্যরকম একটা মাধুর্য নিয়ে আসে। আ এই বই থেকেই আমি কোনো একটি লেখা পড়ে শোনাতে চাইছি তোদের। আমি শেষ লেখাটাই পড়ি। একটি ছোট লেখা। এটা খুব প্রিয় লেখা আমার। জানো তো, আমারও প্রিয় শব্দ ভাত। এই যে তোমার মুখে একটা একটা করে অশ্রুদানা তুলে ধরছি, যেন নিজেকেই টিপে টিপে দেখছি আমি। দেখছি যথাযথ সেদ্ধ হয়েছি কিনা। ভাত হওয়া কি মুখের কথা? বলো, বাবা হওয়া?